ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না। কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন, সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাঁটাতার দিয়ে দিয়েছে। আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না, সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। যে তারটা দিয়েছে, তারটার ভিতরে বিদ্যুৎ আছে, ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না, আশেপাশে গেলে আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে, আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন। কিন্তু যেহেতু এটা অমানবিক হয়, এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায়। এই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে, মাসুম বলে এটাকে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ। এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পর্যন্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না, কারণ ভারত চায় না। আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি। কে বলছে? ভারতের নাগরিক বলছে, ভারতের মানবাধিকার কর্মীরা বলছে, ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না। অতএব নতজানু পররাষ্ট্র নীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না, ভারতীয়রাও বলছে। অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব, বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয়, এটা 2 মাস 6 মাসের ব্যাপার। পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন? চায়না সীমান্তে মারা গেছে। 2021 সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত 3 বছরে। এত ছোট একটা রাষ্ট্র। সর্বশেষ ফোর্থ কি আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপে, সেটা হচ্ছে আমাদের ট্রেড, বায়োল্যাটারাল ট্রেড ডেফিসিট হিউজ। বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা, ভারত থেকে আমরা প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্য কিনি। ভারতে আমরা পাঠাই, বিক্রি করি, রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে 2 বিলিয়ন ডলারের মতো। তাহলে এটা ডেফিসিট কত শতাংশ হয় চিন্তা করেন। 700% হয়ে যায়। এই আমরা কেন বিক্রি করতে পারি না, মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই? আছে। কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে, প্রত্যেকটা, যেহেতু এটা ফেডারেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে। যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয়, তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে, ডিউটি আছে, ট্যারিফ আছে। এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে। তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস এন্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে। কিন্তু এই যে ট্যারিফ গুলো আছে, এই ট্যারিফ গুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না, উইথড্র করে না। এই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না। পশ্চিমবাংলা সরকার দেয়, আসাম দেয় না। আসাম দেয় তো বিহার দেয় না। বিহার দেয় তো দিল্লি দেয় না। যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি, হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই, এই যে মমতা একটু করতেছে, বোঝেনি তো আমাদের এই পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না, এই গল্পগুলো বলে আমাদেরকে। তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট, অথচ আমাদের পণ্যগুলো, আমাদের খাদ্য পণ্য, আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না। দেখেন কি অসভ্য দেশ। আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের নাটক, সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে। অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পর্দায় দেখতেছি, মা খালারা ব্যাপকভাবে এনজয় করতেছেন, তাদের শাড়ি কিনতেছেন, গহনা কিনতেছেন। অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কে কাঁটাতার যেগুলো আছে, এই 4টা কাঁটাতার আছে। সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন। একটা বিল্ডিং এ যদি আপনি থাকেন, প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হতে পারে না। প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে, আপনার সাথে ঝামেলা আছে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হতে পারে না। আপনার দোষ আছে, আপনার সমস্যা আছে। অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার, এই সমাধান আপনাকে করতে হবে। বাংলাদেশের মানুষ তাদের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে। বাংলাদেশে একটা অবৈধ সরকার গত 17 বছর থেকে আছে, এটার দায় আপনার, সেই 111 থেকে শুরু করে এখন পর্যন্ত। অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে। যদি না মিটান, এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে। এটা পৃথিবীর ইতিহাস। আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই, এটাই বাস্তবতা। কারণ আমরা চাই যে বিদ্বেষ আত্মসমদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।